সবাইকে স্বাগত জানাচ্ছি ব্র্যান্ড ফোকাস আয়োজিত এবং ওয়ার্ল্ড ট্র্যাক নিবেদিত অন্তরালের গল্প। আমাদের আজকের টপিক হচ্ছে বিজনেস ল। আমাদের সাথে অতিথি হিসেবে আছেন মোহাম্মদ নওশাদ পারভেজ। তার আগে আমরা বলে নিই, আমাদের ব্র্যান্ড ফোকাস হচ্ছে একটা ডিজিটাল অ্যাডভার্টাইজিং কোম্পানি, ডিজিটাল অ্যাডভার্টাইজিং ফার্ম যেটাকে বলা হয়। আর সাথে ওয়ার্ল্ড ট্র্যাক আছে, যে যারা নতুন উদ্যোক্তা হতে চাচ্ছেন বা নিজেদেরকে নতুন ভাবে প্রতিষ্ঠিত করছেন তাদের সমস্ত ব্যাকআপ সাপোর্টের জন্য ওয়ার্ল্ড ট্র্যাক সবসময় আপনাদের পাশে আছে। আপনাদের যে কোনো ডিজিটাল দুনিয়াতে নিজের বিজনেসকে পরিচিত করার যে কোনো রকমের সাহায্য সহযোগিতা নিয়ে ব্র্যান্ড ফোকাস আছে আপনাদের সাথে। আমরা আজকে আমাদের টপিক হচ্ছে বিজনেস ল। আমাদের সাথে আছেন মোহাম্মদ নওশাদ পারভেজ, অ্যাডভোকেট, সুপ্রিম কোর্ট অফ বাংলাদেশ, হেড অফ চেম্বার অ্যাডভোকেসি লিগ্যাল। আপনাকে আমরা স্বাগত জানাচ্ছি আমাদের আজকের পর্বে। ধন্যবাদ আপনাকে। যদি আমাদের উদ্দেশ্যে কিছু বলতেন। জি আচ্ছা, আজকে যে টপিক মানে বিজনেস ল, আমরা আজকে ভালো ভালো বিষয় সম্পর্কে জানতে পারবো। আমি প্রথমে ধন্যবাদ জানাতে চাই ব্র্যান্ড ফোকাস এবং ওয়ার্ল্ড ট্র্যাককে আমাকে এরকম একটি সুন্দর একটি আয়োজনে আমাকে অতিথি করার জন্য ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ। তো আমরা আজকে আপনার কাছ থেকে বিজনেস ল সম্পর্কে অনেক কিছু জানবো আশা করছি। তো শুরুতেই যেটা আমরা জানতে চাই যে ব্যবসায়িক আইন বা বিজনেস ল বলতে আসলে আমরা কি বুঝি, যদি একটু বোঝাতেন আমাদের। আচ্ছা, এখন বিজনেস ল হলো যে আমরা এখন যেটা দেখতে পাচ্ছি আমরা যে ইয়াং তরুণদের মধ্যে খুব মানে উদ্যোক্তা হওয়ার যে একটা বিষয়টা একসময় ছিল যে ওই যে টাকা পয়সা খরচ করে হলো মানুষ 10,000 টাকা চাকরির জন্য দৌড়াতো। এখন কিন্তু ট্রেন্ড অনেক চেঞ্জ হয়েছে, মানুষের মধ্যে একটা উদ্যোক্তা হবার, নিজে একটা মালিক হওয়ার, একটা মালিকানা একটা বিজনেস বা একটা প্রতিষ্ঠান দাঁড় করানোর একটা স্বপ্ন সবার চোখে আমি দেখি। আমার খুব ভালো লাগে। এখন বিজনেস লটা আসলে কি? বিজনেস লটা হলো যে এটাকে আমরা অনেকে কমার্শিয়াল আর মার্কেন্টাইল ল বলে, যেটাকে যেটা আসলে হলো যে একটা ব্যবসা পরিচালনা করবার জন্য বা একটা ব্যবসা শুরু করবার জন্য বা একটা ব্যবসার বিভিন্ন রকমের ট্রানজাকশন থাকে সেটা, এবং ফাইনালি একটা ব্যবসা যখন বন্ধ করার বিষয় আসে, দেখা গেল যে লস হচ্ছে, ব্যবসাটা বন্ধ করতে হবে, এটা আসলে কোন রকম প্রফিট হচ্ছে না, এটা চেঞ্জ করা উচিত বা এটা বন্ধ করা, এই এই যে বিষয়গুলো শুরু থেকে শেষ পর্যন্ত এবং মাঝখানে যে ট্রানজাকশন গুলো, ইস্যু গুলা, কিভাবে একটা ট্রানজাকশন হয় বা একটা কিভাবে একটা কোম্পানি হয়, একটা বিজনেস সেট আপ হয়, পার্টনারশিপ হয়, এই যে বিষয়গুলো, যে যে ল গুলো, যে সেট অফ ল যেটা আপনার এই রেগুলেট করে এবং এগুলো সংক্রান্ত যে বিষয়গুলো নিয়ে আলোচনা করে, হ্যাঁ, সেগুলোই আসলে সবগুলোকে মিলে একটা বিজনেস ল আসলে বলে। এবং এটা একটা মানে ওয়াইড একটা এরিয়া, অনেক কিছু এর মধ্যে অনেক কিছু আছে আছে আসলে। আচ্ছা, আসলে একটা লাইভের মাধ্যমে সবকিছু ডিটেলস তো বলা যায় না, বলা সম্ভব না, কারণ আমরা একটা টপিকের ভিতরে বিস্তর আলাপ আলোচনা থাকতে পারে। অনেক তো কিছু তবুও সম্ভব। আমরা একটু প্রাথমিক কিছু ধারণা নেওয়ার জন্য আসলে লাইভ গুলো করা হয়। এবং আপনারা জি আছেন যারা এ সম্পর্কে অনেক কিছু জানেন, তাদের কাছ থেকে আমরা ছোট কিছু ধারণা নেওয়ার চেষ্টা করি। তো যদি আমরা জানতে চাই যে আইনগতভাবে একজন ব্যবসায়ী, যে আমি ব্যবসায়ী হতে চাই বা আমি উদ্যোক্তা হতে চাই, সেক্ষেত্রে আমার প্রথম স্টেপটা কি হওয়া উচিত আইনের দিক থেকে? আইনগত দিক থেকে অবশ্যই প্রথম যেটা হওয়া উচিত সেটা হলো যে আমি যে ব্যবসাটা আমি করতে চাচ্ছি সেই ব্যবসাটা সাবজেক্ট ম্যাটার যেটা আর কি, আমি যে বিষয়টা নিয়ে আমি ব্যবসা করতে চাই, অবশ্যই আমার চিন্তা রাখতে হবে এবং ওইটা মাথায় রাখতে হবে যে ওই জিনিসটা, যে বিষয়টা বা যে পণ্যটা আমি সেল করতে বা ওইটা নিয়ে আমি ব্যবসা করতে চাই, সেই পণ্য যেন লফুল হয়, সেটা যেন কোনোভাবে মানে গভর্নমেন্ট পারমিট করে না বা বাংলাদেশের আইন কোনোভাবে সেটাকে পারমিশন দেয় না, এরকম কোনো বিষয় নিয়ে যেন ব্যবসার চিন্তা আমি না করি। প্রথম কথা হলো এটা। আর দ্বিতীয়ত আমি মনে করি, যদিও এটা আইনগত বিষয় না, তারপরে আমি একটা সাজেশন আমি দিতে চাই, সেটা হলো যে যে কোনো ব্যবসার একটা মেইন বিষয় হলো নাম। আপনার বিজনেস প্রতিষ্ঠানের নামটা যদি ক্যাচি না হয়, যেটা কিনা এমন নাম দিলেন আপনার খুব কঠিন নাম, যেটা মানুষ মনে রাখতেই পারে না, হ্যাঁ, তো সেই ক্ষেত্রে কিন্তু আমার যেটা মনে হয়, আমি একজন যদি আমি একজন ক্রেতা বা ভোক্তা হিসেবে চিন্তা করি, আমি যে দোকানটায় যাই বা আমি যে ব্র্যান্ডের কাপড় কিনি, আমি কিন্তু আমার মাথায় প্রথমে কোনটা আসে, যেটা খ্যাতি এবং যেটা আসলে খুব ইজিলি আমি মনে রাখতে পারি, মনে করতে পারি, নামটা একটা বড় একটা ফ্যাক্টর আমি মনে করি। যে কোনো ব্যবসায়ী বা উদ্যোক্তার প্রথমে নামটা নিয়ে চিন্তা করা উচিত এবং ওই নামটার মধ্যে নামটা শুনলে যেন বোঝা যায় যেটা আসলে কি ধরনের বিজনেস, মানে একটা আইডিয়া যেন আসে যে এটা আসলে এই রিলেটেড, ওখানে গেলে এইটা পাওয়া যায়। ঠিক আছে, তো এই এই যে বিষয়গুলো, এগুলো মাথায় রাখা উচিত। আর আইনগত ভাবে অবশ্যই যেটা, যে অবশ্যই আমার যে যে প্রোডাক্ট, যে পণ্য আমি এটা নিয়ে আমি চিন্তা করতেছি বা করবো, সেটা যেন অবশ্যই লফুল হয়। লফুল
ছাড়া অন্য কোনো বিষয় নিয়ে এগুলো করলে সেটা আসলে আইনগতভাবে তো অনেক কমপ্লেক্সিটি অ্যারাইজ করবেই, এবং সেটা আসলে ওইভাবে করে আপনার লিগালি এনফোর্সেবিলিটিও পাবে না ইন দ্য কোর্ট। ইন কেস অফ যদি ওইখানে কোনো ফ্রডুলেন্ট অ্যাক্টিভিটিস হয় বা দেখা গেল যে কোনো কিছু হয়, আমাদের আইনে একটা কথা আছে যে ইকুইটি বলে, ইকুইটিতে একটা ম্যাক্সিম আছে যে কাম টু ল উইথ ক্লিন হ্যান্ড, যে আপনি নিজে স্বচ্ছ থাকে, নিজে পরিষ্কার হন, নিজে ভালো হয়ে তারপর আইনের কাছে আপনি যে আপনি একটা সমাধানের চাইতে আসেন। এখন আপনি যদি নিজেই হন যে ফল্টি পার্সন, আপনি নিজেই ফ্রড, আপনি কিন্তু আইনের কোনো সাহায্য সহযোগিতা পাবেনই না, বরঞ্চ আপনি একটা উল্টা একটা বড় বিড়ম্বনা করবেন। সুতরাং আপনার সাবজেক্ট ম্যাটারটা যেন লফুল হয় সেদিকে আপনাদের মনোযোগ দিতে হবে। অসংখ্য ধন্যবাদ। আপনারা যারা লাইভটি দেখছেন, লাইভটি আমাদের সাথে থাকবেন, শেয়ার করবেন এবং আপনাদের যে কোনো প্রশ্ন থাকলে আমাদেরকে করতে পারেন। আমাদের অতিথি আছেন আপনাদের সাথে সব রকম প্রশ্নের উত্তর নিয়ে। যদি টপিক রিলেটেড যে কোনো প্রশ্ন হয় তিনি অবশ্যই আপনাদেরকে উত্তর দিয়ে সহযোগিতা করবেন। তো যেটা আপনি বলছিলেন, জি, টপিক রিলেটেড, আজকে টপিক হচ্ছে বিজনেস ল, ব্যবসায়িক আইন সংক্রান্ত যে কোনো রকম প্রশ্ন নিয়ে আজকে আপনারা প্রশ্ন করতে পারেন আমাদের অতিথিকে। তো যেটা আপনি বলছিলেন যে নাম সিলেক্ট করাটা জরুরি, আরেকটা ব্যাপার আমি জানতে চাই যে নাম সিলেক্ট করা, একই নাম দিয়ে বিভিন্ন কোম্পানি খোলা কি সম্ভব? সেক্ষেত্রে লাইসেন্স বা কপিরাইট আইন এই ধরনের আইনগুলো কি আছে? এটা এটা আমি আসলে পরে আসতাম, তারপর যাই হোক আপনি ভালো একটা সুন্দর একটা কোশ্চেন করেছেন। এটা আহ, এটা আসলে বলে হলো ব্র্যান্ড প্রোটেকশন। আমরা একটা যে কোনো একটা কোম্পানি করলে, সেটা ছোট কোম্পানি, ছোট বিজনেস হোক, বড় হোক, সেটাই হোক, প্রত্যেকটা কোম্পানি বা প্রত্যেকটা বিজনেসের একটা সেপারেট আইডেন্টিটি থাকে। এখন হয় কি, দেখা গেল কথার কথা আমাদের দেশে আমরা দেখি বাটাকে ডাটা করে ফেলছে। হ্যাঁ, তো এরকম অনেক রকমের আপনার এগুলো ইনফ্লুয়েন্সমেন্ট কিন্তু হচ্ছে। আমি বাটার কথা বলছি, বাটা হলো বড় কোম্পানি, কিন্তু এরকম কিন্তু যেমন হাজির বিরিয়ানি, আমি যদি হাজি নানার কথা বলি, আচ্ছা, দেখবে সব জায়গাতেই হাজি, হাজি সাহেব নিজেও জানেন না কিন্তু যে কোথায় কোন কি অবস্থা। তো এইটা হচ্ছে কি, যে আমাদের দেশের প্রেক্ষাপটে আপনার এই আইপি ল যেটা বলে, মানে ইন্টেলেকচুয়াল প্রপার্টি ল বলি আমরা এটাকে, যে এর মধ্যে আপনার প্যাটেন্ট, ট্রেডমার্ক, কপিরাইট এই বিষয়গুলো পড়ে। আমাদের অন্যান্য দেশ, আমাদের পার্শ্ববর্তী দেশ যদি ইন্ডিয়ার দিকেও তাকাই, ইন্ডিয়ায় কিন্তু এসব বিষয় খুব জোরালো ভাবে তারা এগুলোকে কনসিডার করে, এবং এটা কিন্তু পানিশেবল অফেন্স। হ্যাঁ, যে একজনের বিষয়টাকে আপনি আপনার বলে চালিয়ে দিচ্ছেন, এবং আপনি আসলে এক হিসাবে প্রতারণাই করছেন। যে লোক নান্না বিরিয়ানিতে এসে মানে নকল নান্নাতে এসে বিরিয়ানি খেলো, সে কিন্তু ভাবছে যে এটা আসলে অরিজিনাল, কিন্তু আপনি কি করছেন, আপনি ওই নান্না অরিজিনাল যে তার ব্যবসাকে আপনি নষ্ট করছেন। তো এইখানে কিন্তু আপনার দণ্ডবিধিতে আপনি ব্যবস্থা নিতে পারবেন। তবে এখানে বলে রাখা ভালো যে ব্যবস্থা নিতে গেলে অবশ্যই এগুলোকে রেজিস্টার্ড হতে হবে। রেজিস্টার্ড মানে কি, যে আপনার যে হাজি বিরিয়ানি বলছেন বা যে কোনো কোম্পানি, এবিসি কোম্পানি লিমিটেড বা যেটাই বলছেন আপনি, হ্যাঁ, এন্টারপ্রাইজ, সেটা কিন্তু অবশ্যই ট্রেডমার্ক হতে হবে। আপনার ওই নামটা বা লোগোটা, ওটাকে ট্রেডমার্ক নিবন্ধন হতে হবে। যদি রেজিস্টার্ড কোনো মার্ক বা ট্রেডমার্ক বা প্যাটেন্ট না হয়, আপনি কিন্তু এই যে যেটা প্রতিকার আমরা বলছি, সেটা কিন্তু আপনি কোর্টের মাধ্যমে বা আইনের মাধ্যমে চাইতে পারবেন না। আপনাকে অবশ্যই রেজিস্টার্ড হতে হবে আপনার ট্রেডমার্কটা। যদি অনলি যখন রেজিস্টার্ড থাকবে আপনার ট্রেডমার্ক বা ওই প্যাটেন্ট, অনলি দেন, শুধুমাত্র সেই সময় আপনি আইনগতভাবে অবশ্যই প্রতিকার পাবেন, এবং ভালো প্রতিকার পাওয়া যাবে। আচ্ছা, যদি আমি এই যেটা আপনি বললেন যে হাজির বিরিয়ানি, যদি এমন হয় যে প্রথম যে হাজি বিরিয়ানি নামে দোকানটা খুলেছে বা নিজের প্রতিষ্ঠানটি ওপেন করেছে, দ্বিতীয় জন যে সেই নামটাই ব্যবহার করছে, সেই নামটা কি সে আসলে ব্যবহার করতে পারে? মানে সেক্ষেত্রে সে যদি এরকম নামটা ব্যবহার করে যে নতুন হাজির বিরিয়ানি, এরকম প্রায় আমরা করি, দেখি নামের আগে নিউ একটা অ্যাড নিউ, করে দেয়, জি নিউ জি, অ্যাড করে দেয়, তো সেক্ষেত্রে কি কোনো আইন প্রযোজ্য হয়? অবশ্যই হয়। এই ক্ষেত্রে হলো যে এটাকে বলে হলো মিস রিপ্রেজেন্টেশন। হ্যাঁ, যে আপনি তো আসলে মিস রিপ্রেজেন্ট করছেন। অরিজিনাল যে হাজির বিরিয়ানি, তাকে তো আপনি মিস রিপ্রেজেন্ট করে ইউ আর মিসলিডিং দ্য কনজিউমার্স, তাই না? আপনি কনজিউমারদেরকে মিসলিড করছেন। কনজিউমাররা বুঝতে পারছে না যে এটা আসলে কোনটা আসল কোনটা নকল। আপনি এইটুকু একটা চেঞ্জ, এই নতুন ওয়ার্ডটা ইউজ ইউজ করে আপনি কি করলেন, ওই হাজি বিরিয়ানির ব্যবসাকে তো নষ্ট করলেনই, এবং ইউ আর মিস রিপ্রেজেন্টেটিং দ্য হাজি বিরিয়ানি অরিজিনাল ওয়ান, তাই না? তো এইখান থেকে এটা কিন্তু আপনার দণ্ডনীয় অপরাধ। এটা পেনাল কোডের আপনার মিস রিপ্রেজেন্টেশনের যে সেকশন আছে, সেটাতে দণ্ডনীয় অপরাধ, ফৌজদারি অপরাধ। আচ্ছা, এটা হচ্ছে আরেকটা, যেটা এটা রিলেটেডই প্রশ্ন, যেটা বলছিলাম, তো আমি করতে পারিনি। হাজির বিরিয়ানি যেটা রেজিস্টার্ড হলো
এরপরে নিউ হাজির বিরানি, সেটা কি রেজিস্টার্ড হবে? আচ্ছা, এই ক্ষেত্রে হলো যে আপনার এইরকম অনেক 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 এরকম অনেক ইস্যু আসে, যেমন ধরেন যে একই নামে তিনজন অ্যাপ্লাই করেছে। হ্যাঁ, তো নামটা আসলে কে পাবে? তো এখন আপনি যখন ডিপিডিটি বলি আর কি, আমরা ডিপিডিটি হলো আপনার যে গভর্নমেন্ট অফিস, তিনি যারা কিনা এই এই আপনার প্যাটেন্ট, ট্রেডমার্ক, কপিরাইট এই এই বিষয়ে যারা সার্টিফাই করে বা নিবন্ধন করে যেখানে হয়, তো ওইখানে যেটা প্রথম কাজ হয় কি, প্রথমে সার্চিং হয় যে আপনি যে ধরেন কথার কথা আপনি হাজি বিরিয়ানি এই নামটা আপনি চেয়েছেন, এটার উপর আপনি একটা কপিরাইট চেয়েছেন। ঠিক আছে, যে এই নাম যেভাবে দেয় অক্ষর যেভাবে ডিজাইনে লিখেছেন এবং এই নামটা, এটা আপনার একটা কপিরাইট, আপনি ট্রেডমার্ক, সরি দুঃখিত, ট্রেডমার্ক চাচ্ছেন আপনি। ঠিক আছে, আপনি ট্রেডমার্ক চাচ্ছেন। এখন এই যে ট্রেডমার্কটা আপনি চাচ্ছেন, প্রথমে হবে ইনভেস্টিগেশন যে ওই নামে আর কোনো আছে কিনা, এবং যদি থেকে থাকে তাহলে কার অ্যাপ্লিকেশনটা আগে ছিল। হ্যাঁ, অ্যাপ্লিকেশনের প্রায়োরিটি বেসিসে সে আসলে জিনিসটা পাবে, এবং এটা খুব লেন্দি একটা প্রসেস। মোটামুটি আপনার 1 থেকে 2 বছর লেগে যায় আপনার এই একটা ট্রেডমার্ক রেজিস্ট্রেশন হতে। এই যে টোটাল যে সময়টা, 1 থেকে 2 বছর যে আবার সময়টা, যেটা রাখো। এই এই টোটাল সময়টার মধ্যে কি হয়, আপনার ইনভেস্টিগেশনের কাজটা হয় যে কেউ আসলে এখানে অবজেকশন দিচ্ছে কিনা, কারো এখানে কোনো অবজেকশন আছে কিনা, আমি যে অ্যাপ্লিকেশন দিলাম হ্যাঁ সেটা এগেনস্টে কেউ কোনো মানে অবজেকশন দিল কিনা। এই পুরো অবজারভেশন হওয়ার পরে একটা জার্নাল পাবলিশ হয়, তারপরে একদম ফাইনাল রেজিস্ট্রেশনটা হয়। তার মানে এটাও একটা লেন্থি একটা প্রসেসের মধ্যে দিয়ে যায়। তার মানে যেটা আমরা জানতে পারছি যে এক নামে একটা রেজিস্ট্রেশন হলে দ্বিতীয়টা রেজিস্ট্রেশন জি, করার পসিবল না, বা আইনগতভাবে না, এটা আহ আইনের কাছে এটা গ্রহণযোগ্যতা পায় না। পায় না। তবে একটা জিনিস আমি বলে রাখি, এই রেজিস্ট্রেশনের প্রসিডিউরটা যতই বড় হোক না কেন, আপনি যেদিন ফাইল করলেন, ফাইল করার পরে তো আপনি রেজিস্ট্রেশন ইয়েটা আপনি পাচ্ছেন না। হ্যাঁ, আপনার তো 2-1.5 বছর সময় লাগছে। কিন্তু ওই সময়টায় আপনি আপনার যে ট্রেডমার্ক যেটা থাকবে, ধরেন হাজি, হ্যাঁ এই ট্রেডমার্ক যেটা, এই ট্রেডমার্কের উপরে আপনি আপনার টিএম ইউজ করতে পারবেন। টিএম, অনেকে দেখবেন টিএম ইউজ করে, জাস্ট সার্কেলের মধ্যে টিএম লেখা থাকে। আবার অনেকে দেখবেন যে ওখানে লেখা থাকে আর লেখা থাকে। আর হলো যে আপনি যখন বাটার কোনো লোগো দেখবেন, বাটার লোগোর উপরে আর লেখা আছে, ওখানে টিএম লেখা নেই। কারণ কি, তারা মানে কমপ্লিটলি রেজিস্টার্ড। যখন রেজিস্ট্রেশন কমপ্লিট হবে 1.5 থেকে 2 বছর পরে ফাইনালি রেজিস্ট্রেশন হবে, তখন ওখানে আর আসবে। আর এর আগে যখন আপনি অ্যাপ্লিকেশন করলেন তখন থেকে আপনি টিএম ইউজ করতে পারবেন। টিএম ইউজ করলে ওই অবস্থায় যদি কেউ আপনার এই লোগোটা কেউ ইউজ করে, এই নামটা ইউজ করে, আপনি ব্যবস্থা নিতে পারবেন। তখন আপনার আচ্ছা, কিন্তু আপনার প্রোটেকশন কিন্তু তখন আপনাকে সরকার মানে আমাদের কোর্ট সিস্টেম দিবে। আমরা অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস জানলাম। তার মানে নামটা যখন আমরা রেজিস্ট্রেশন জন্য অ্যাপ্লাই করে দিচ্ছি, তার অ্যাপ্লাই করবেন, পরপরই জি যদি জি। সেই জিনিসটা অন্য কারো দখলে না থাকে, তাহলে অটোমেটিক্যালি সেটা আমার হয়ে গেল। হ্যাঁ, আপনার হয়ে গেল। আর হলো যে ওটা ইনফ্লুয়েন্স হলে আপনি অবশ্যই কোর্টের দ্বারস্থ হতে পারবেন। আচ্ছা, আপনি আরেকটা এক্সাম্পল দিয়েছিলেন যে বাটা থেকে রাটা হচ্ছে, অ্যাপেক্স থেকে অ্যারেক্স হচ্ছে। আর এগুলো আসলে কি কোনো আইনের আওতায় পড়ে? অবশ্যই আইনের আওতায় পড়ে, কিন্তু এখানে দুঃখজনক যেটা হলো যে বাটা আসলে বাংলাদেশের প্রেক্ষাপটে আসলে তারা খুব সিরিয়াসলি নিচ্ছে না হয়তো। অন্যান্য দেশে কিন্তু এটা খুবই স্ট্রংলি কনসিডার করা হয় এবং দিস ইজ পানিশেবল অফেন্স, এটা ক্রিমিনাল অফেন্স। আচ্ছা, আমরা একটা প্রশ্ন থেকে আসলে অনেকগুলো প্রশ্নের উত্তর পেয়েছি এবং আমরা অনেকগুলা ইনফরমেশন জানতে পারলাম। এটা সব থেকে মূল যে কথাটা আমার বের হয়ে আসলো সেটা হচ্ছে এই যে নামের আগে নিউ লাগিয়ে দেয়া বা এরকম কিছু ভ্রান্ত মানে ভ্রান্তিমূলক প্রচার সৃষ্টি করার যে একটা অভ্যাস জি, বা তৈরি হয়েছে, ব্যবহার ক্যারেক্টার দেখতে বলতে পাচ্ছি পারি, আমরা আশেপাশে এগুলো। জি অপচর্চা বলতে পারি, এটাকে আমরা যেন না করি আর কি। জি। আচ্ছা, আমরা যদি এর পরের এটা জানতে চাই যে একক ব্যবসা বা যৌথ ব্যবসার ক্ষেত্রে নিয়মগুলোর কি ভিন্নতা আছে? একক ব্যবসা এবং যৌথ ব্যবসার নিয়মগুলোর মাঝে ভিন্নতা কি থাকলে একটু জানাবেন। আচ্ছা, এখন ব্যবসা আসলে 3 ভাবে করা যায়। একটা ব্যবসা 3 ভাবে হতে পারে। একটা হলো আমরা সবাই জানি যে সোল প্রপ্রাইটারশিপ, একজনই মালিক থাকে, একাই মালিক, এখানে আর কোনো অংশীদার থাকে না, কিছুই থাকে না। আবার সেকেন্ড হতে পারে পার্টনারশিপ, যেখানে আমরা 3-4 জন আমাদের কো শেয়ারে থাকবে, অংশীদারিত্ব ব্যবসা যেটা বলে আর কি, আমাদের 3-4 জন থাকবো আর কি। আর একটা হলো আমরা লিমিটেড কোম্পানি, যেটা আমরা সবাই জানি। তো এখানে আপনি যেটা কোশ্চেন করেছেন যে একক ব্যবসা এবং যৌথ ব্যবসার মধ্যে আসলে কি পার্থক্য হতে পারে, এখানে আইনগত ভাবে পার্থক্য আছে এবং পাশাপাশি এটার বৈশিষ্ট্যগত পার্থক্য আছে। যেমন একক ব্যবসা যেটা হয়, সেখানে একজন মালিক হয়।
এবং যত লায়াবিলিটি এবং প্রফিট এভরিথিং একজনের উপরেই আসে। প্রফিট হলেও একজনের উপরে আসে, লস হলেও তার উপরে আসে, এবং কোন রকম লায়াবিলিটি অ্যারেঞ্জ করলেও হ্যাঁ এক্ষেত্রেও তার উপরে আসে। ফর এক্সাম্পল ধরেন যে কোনো ব্যবসার কারণে ওই সোল প্রোপাইটরশিপ ব্যবসায়ী ভদ্রলোক যিনি আছেন, তিনি লোন নিলেন, কোনো কারণে উনি লোনটা উনি পরিশোধ করতে পারলেন না, তখন কি হবে? তখন কিন্তু উনি, যেহেতু উনি একাই মানে অংশীদার তো নাই, উনি একাই এটার জি মালিক, হ্যাঁ, তো সেক্ষেত্রে কি হবে? তিনি একাই কিন্তু লায়াবল হবে, এবং তার লায়াবিলিটি আনলিমিটেড, আর এই টোটাল লায়াবিলিটি তাকে নিতে হবে লায়াবিলিটি। আবার অন্যদিকে যদি চিন্তা করি পার্টনারশিপের বিষয়টা কি, বৈশিষ্ট্যগত পার্টনারশিপ, আমি এই অনেক পার্থক্য আছে আমি বলেছি, যে পার্থক্যটা কি, এখানে মোর দেন ওয়ান থাকবে ওনার, তাই না? পার্টনারশিপ তো একজন হবে না, অ্যাটলিস্ট কমপক্ষে দুজন, আর সর্বোচ্চ 20 জন হতে পারে একটা পার্টনারশিপ ব্যবসায়। এবং বলা আছে যে যদি যদি আর্থিক প্রতিষ্ঠান বা ওই ধরনের কোনো কিছু হয়, কোঅপারেটিভ সোসাইটি বা অর্থ সংক্রান্ত কোনো কিছু থাকে, সেই ক্ষেত্রে নট মোর দেন 10, সর্বোচ্চ 10 জন হতে পারে। আর্থিক প্রতিষ্ঠান হতে 10 জন, আর আর্থিক বাদে যে কোনো ব্যবসা হলে সেক্ষেত্রে সর্বোচ্চ 20 জন হতে পারে। অংশীদারি ব্যবসা, অংশীদারি ব্যবসার মধ্যে কি হয়? অংশীদারি ব্যবসাতে যেটা হয় কি, প্রত্যেকটা পার্টনার সেপারেটলি মালিক থাকে, মানে মানে ইন্ডিভিজুয়ালি মালিক থাকে। ধরেন যে 5 জন পার্টনার যদি হয়, 5 জনেরই কিন্তু সেম অধিকার থাকবে ওইটার উপরে, ওই ব্যবসার উপরে, একদম সমান 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 অধিকার থাকবে। যেহেতু সমান সমান অধিকার থাকবে, তাহলে প্রফিটটাও সমান সমান ভাবে করে তারা পাবে। যদি এগ্রিমেন্টে অন্যভাবে উল্লেখ করা না থাকে, সেক্ষেত্রে ওই ইকুয়ালি সবাই পাবে প্রফিটের অংশ। আবার লায়াবিলিটির ক্ষেত্রে তাই, যদি কোনো লায়াবিলিটি অ্যারাইজ করে, প্রত্যেকটা পার্টনার সেপারেটলিও লায়াবল হবে এবং জয়েন্টলিও লায়াবল হবে। এটাই হলো পার্থক্য। আর আরেকটা পার্থক্য আছে যে যদি সোল প্রপার্টিশিপ হয়, সোল প্রপার্টিশিপ হলে এখানে জাস্ট আপনার একটা কি হবে, ট্রেড লাইসেন্স হলেই আর একটা ব্যাংক সার্টিফিকেট হলেই আপনি ব্যবসা করতে পারছেন। আর আর যদি পার্টনারশিপ হয়, তাহলে আপনাকে অবশ্যই 2000 টাকার স্ট্যাম্পে পার্টনারশিপ ডিড করতে হবে। আপনি 300, 400, 500 টাকার স্ট্যাম্প দিয়ে করলে হবে না, অন্তত দুই আচ্ছা হাজার টাকার স্ট্যাম্পে আপনাকে পার্টনারশিপ ডিড করতে হবে। ওটার মধ্যে কিছু জিনিস উল্লেখ করতে হবে, এটা অবশ্যই করতে হবে। সেটা হলো ব্যবসায়ের নাম, সেকেন্ডলি হলো নেচার অফ বিজনেস, আপনি কি বিষয়ে ব্যবসা করবেন, এবং 3 নাম্বার হলো পার্টনারদের মধ্যে ডিস্ট্রিবিউশন কিভাবে হবে, কার কোন অবস্থান হবে, কে কোন রোল প্লে করবে, এবং আর্থিক যে বিষয়টা, ব্যাংকে টাকা উত্তোলনের বিষয়টা কি হবে, যদি জয়েন্ট সিগনেটারি হয় সেক্ষেত্রে কিভাবে টাকা উত্তোলন হবে, কি হবে না হবে, ওগুলো ডিটেইলের মধ্যে থাকতে হবে। আর পার্টনারশিপ অ্যাক্ট 1932 সালের যে পার্টনারশিপ অ্যাক্ট, এই 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 পার্টনারশিপ অ্যাক্ট আসলে এই পার্টনারশিপের যে ব্যবসা এটাকে রেগুলেট করে, এই আইন অনুযায়ী রেগুলেট হয়। আর আরেকটা বলি, মোস্ট ইম্পর্টেন্ট, সেটা হলো যে আপনার পার্টনারশিপ যে ডিড আপনি করলেন, সেটা আপনি রেজিস্ট্রেশনও করতে পারেন, রেজিস্টার্ড পার্টনারশিপ হতে পারে, আবার পার্টনারশিপ কিন্তু আনরেজিস্টার্ড হতে পারে। হ্যাঁ, তবে রেজিস্ট্রেশন করাটা বাধ্যতামূলক না। কিন্তু এখানে একটা জিনিস বলে রাখি, যদি আপনার পার্টনারশিপ আনরেজিস্টার্ড হয়, সেই ক্ষেত্রে এই পার্টনারশিপ ব্যবসায় যদি কোনো রকম সমস্যা হয়, সেই ক্ষেত্রে আপনি এই পার্টনারশিপ অ্যাক্টের আন্ডারে কোনো প্রতিকার পাবেন না। যে অ্যাক্ট শুধুমাত্র পার্টনারশিপের বিষয়গুলো ডিল করে, ওই অ্যাক্টের আন্ডারে যদি আপনার আনরেজিস্টার্ড পার্টনারশিপ হয়, সেক্ষেত্রে আপনি কোনো ওই অ্যাক্টের আন্ডারে কোনো প্রতিকার পাবেন না। আপনি শুধুমাত্র প্রতিকার পাবেন কন্ট্রাক্ট অ্যাক্টের আন্ডারে। যেহেতু এটা একটা কাইন্ড অফ কন্ট্রাক্ট এগ্রিমেন্ট, আপনি কন্ট্রাক্ট অ্যাক্টের আন্ডারে আপনি হয়তো প্রতিকার পেতে পারেন, কিন্তু ওই পার্টনারশিপ অ্যাক্টের আন্ডারে আনরেজিস্টার্ড পার্টনারশিপ হলে ওই প্রতিকারটা আপনি আর পাবেন না। এটাই পার্থক্য আচ্ছা আসলে। আচ্ছা, আমরা এই পর্যায়ে একটা বিজ্ঞাপন বিরতিতে যাচ্ছি। আমাদের ব্র্যান্ড ফোকাস আয়োজিত এবং ওয়ার্ল্ড নিবেদিত অন্তরালের গল্প আজকে যিনি আছেন, আমরা বিজনেস ল নিয়ে কথা বলছি। আমরা আপাতত একটু বিজ্ঞাপন বিরতিতে যাচ্ছি, ফিরছি কিছুক্ষণ পরে।
আমরা আবারও ফিরলাম আমাদের আজকের পর্বে, ব্র্যান্ড ফোকাস আয়োজিত এবং ওয়ালট্রাক নিবেদিত অন্তরালে গল্প। আজকের পর্বে আমরা আবার ফিরে আসলাম। আমি কিছু কমেন্ট নিতে চাই। আচ্ছা, অনিকা উর্বি বলছে, জি স্যার, বিজনেসের নামটা অবশ্যই বিষয়ের উপর নির্ধারিত হতে হবে, তা তো অবশ্যই। নার্গিস তৃষ্ণা, স্যার একই নামে অনলাইনে অনেক ব্যবসা হয়, সেক্ষেত্রে কি কোনো আইন আছে অনলাইন বিজনেস আচ্ছা, রিলেটেড? জি। বোন, আপনাকে ধন্যবাদ, আপনি সুন্দর একটা প্রশ্ন করেছেন। এটার উত্তর আমি অলরেডি দিয়েছি। সেটা হলো, আমি একটু আগে বলেছিলাম ব্র্যান্ড প্রোটেকশনের বিষয়ে আমরা আলোচনা করেছি অলরেডি। সেটা হলো যে যদি আপনার এই যে বিষয়টা, আপনার যে একই নামের যে কথাগুলো বলছেন, যদি এমন হয় যে সেই নামটি বা আপনার যে ব্যবসার নামটা সেটা যদি আপনার ট্রেডমার্ক করা থাকে, ট্রেডমার্ক যদি করা থাকে সেক্ষেত্রে আপনি ব্যবস্থা নিতে পারবেন। কিন্তু ট্রেডমার্ক করানো থাকলে আসলে ওইভাবে করে এটা ব্যবস্থা নেওয়ার কোনো ওইভাবে কোনো সুযোগ নেই। আচ্ছা, আমরা অনেক কিছু জেনেছিলাম যৌথ ব্যবসা সম্পর্কে। তারপর আপনি বলেছিলেন যে যৌথ ব্যবসা আসলে কি কি করণীয়। সেক্ষেত্রে জি। আমরা যদি বলি যে কোম্পানি ভালো হয় নাকি পার্টনারশিপ বিজনেসটা, আচ্ছা, কোম্পানি দুইটা বা কিন্তু ব্যবসা? হুম, জি। আপনার খুব ভালো একটা প্রশ্ন করেছেন। এখানে হলো যে আপনার কোম্পানি আসলে একটা একদম মানে ভিন্ন একটা জিনিস। পার্টনারশিপ যে বিজনেস সেটা তো আলাদা একটা বিষয়। কোম্পানি এবং পার্টনারশিপের মধ্যে একটা বড় যে পার্থক্য সেটা হলো যে পার্টনারশিপের মধ্যে যে পার্টনাররা থাকে, আমরা আসলে আইনের ভাষায় বলি পার্সন দুই রকম। প্রথমে এটা একটু বলে নেওয়া হলো, পার্সন দুই রকম, একটা হলো ন্যাচারাল পার্সন, আর একটাকে আমরা বলি লিগাল পার্সন। হ্যাঁ, যখন পার্টনারশিপের ব্যবসার কথা মধ্যে যাই, যদি পার্টনারদের হিসাব করি, পার্টনাররা কিন্তু ইচ অ্যান্ড এভরিওয়ান ইজ ন্যাচারাল পার্সন। এখানে আলাদা কোনো লিগাল কোনো এন্টিটি নাই। আর যদি আমি যদি কোম্পানির বিষয়ে আসি, কোম্পানি কিন্তু সেপারেটলি একটা লিগাল পার্সন। এখন আমি একটা এক্সাম্পল দিই, ধরেন যে পার্টনারশিপের ব্যবসা যদি হয়, প্রত্যেক পার্টনারকে কিন্তু তাদের ইন্ডিভিজুয়াল প্রফিট যেটা তারা পাচ্ছে সেটার উপর তাদেরকে সেপারেটলি টিনের উপরে ট্যাক্স দিতে হবে। তারা যে ইন্ডিভিজুয়াল যে ইনকাম তাদের প্রফিট হচ্ছে সেটার উপরে শুধু ওইটা দিলেই কিন্তু হচ্ছে। কিন্তু কোম্পানি হলে কি হবে? কোম্পানি হলে ধরেন কথায় কথা এখানে 5 জন ডিরেক্টর, একটা কোম্পানিতে 5 জন ডিরেক্টর, 5 জন তো আলাদা করে তাদের পার্সোনাল ট্যাক্স রিটার্ন দিবেই, কিন্তু কোম্পানি আরেকজন ব্যক্তি হিসেবে তাকে ট্রিট করা হবে। কোম্পানি একটা লিগাল এন্টিটি, কোম্পানির নামে আরেকটা সেপারেট টিন হবে কোম্পানির নামে। হ্যাঁ, আচ্ছা। ঠিক আছে, এইটা একটা বড় একটা পার্থক্য। আর সেকেন্ডলি আরেকটা পার্থক্য সেটা হলো যে কোম্পানিতে কি হয়, আপনার ডিরেক্টররা যত শেয়ার তারা ওন করে, ধরেন আমি 30% শেয়ার ওন করি, আপনি 20%, আমি প্রফিটের 30% পাই, আপনি 20 পান। এই আপনার একইভাবে আপনার যদি কোনো লায়াবিলিটি আসে, ওই লায়াবিলিটি আমি 30% নিতে বাধ্য। আপনার যতটুকু আপনি শেয়ার আপনি ওন করেন, আপনার শেয়ারের অনুযায়ী আপনি টোটাল বার্ডেন আপনার উপর আসছে না। কিন্তু পার্টনারশিপে কি হয়, সবাইকে কিন্তু ইকুয়ালি লায়াবিলিটি আসে কিন্তু। হ্যাঁ, আর এই একটা বিষয়। আচ্ছা। আর হ্যাঁ, আর আরেকটা বিষয় যেটা আসে, আপনার যদি আপনার ব্যাংকিং পার্সপেক্টিভে যান, আপনার কোম্পানির ক্ষেত্রে যেটা খুব ইয়ে হয় যে ব্যাংক গুলো আসলে প্রেফার করে কোম্পানি। কারণ কি, একটা কোম্পানি হতে গেলে সেটা আপনার রেজিস্ট্রেশনের বিষয় থাকে, ওটার একটা বিজনেস অ্যাড্রেস থাকে, রেজিস্টার্ড অ্যাড্রেস। তো সেক্ষেত্রে আর্থিক প্রতিষ্ঠানগুলো লোন দিতে গেলে তারা খুব স্বাচ্ছন্দ্য বোধ করে এবং লোনের ব্যাপারে তারা খুব আগ্রহী থাকে যদি কোনো কোম্পানি লিমিটেড কোম্পানি হয়। হ্যাঁ, তো এই দিক থেকে আসলে অবশ্যই পার্থক্য আছে। এবং যদি আমার কাছে বলেন যে কোনটার আমি প্রিফারেন্স বেশি দেই, আমি অবশ্যই বলি কোম্পানি করাটাই বেটার। কোম্পানির যে একটা একটা স্ট্রাকচার, চেয়ারম্যান, ম্যানেজিং ডিরেক্টর এবং ডিরেক্টর, এখানে আপনার আর্থিক বিষয়গুলো স্বচ্ছ থাকে। হ্যাঁ, আর হলো যে আপনার লায়াবিলিটির বিষয় থেকেও সব দিক থেকে সেফটি থাকে, সব দিক থেকে ভালো। এইভাবে আর কি, আপনার পার্থক্য আসলে মূলত এইগুলি। আচ্ছা, তার মানে আপনার তরফ থেকে যেটা আমাদের মানে সবার প্রতি পরামর্শ থাকছে সেটা হচ্ছে, আহ, যদি একের অধিক ব্যক্তি নিয়ে ব্যবসা করতে হয় সেক্ষেত্রে কোম্পানি আইনটা মেনে নেওয়াটা বেশি জরুরি, হ্যাঁ, কোম্পানি কোম্পানি এড়িয়ে ফর্মেশনে যাওয়াটা বেশি। দেওয়াটাই বেটার। জি জি, লিমিটেড কোম্পানিটা জি, করাটাই ভালো। লিমিটেড কোম্পানিতে। কোম্পানির মাধ্যমে ব্যবসা বলতে আসলে আমরা কি বুঝি? নর্মাল বিজনেস বা ডিফারেন্সটা কি অ্যাকচুয়ালি? ওই যে ডিফারেন্সটা একটাই, আপনার হলো যে এমনি ব্যক্তি ব্যক্তি হিসেবে তো একটা ব্যবসা করা একটা জিনিস, কোম্পানি তো লিগ্যাল একটা আলাদা একটা এন্টিটি, এবং সেটা আসলে বিশালতা বেশি। একটা কোম্পানির ডিরেক্টর থাকবে, চেয়ারম্যান থাকবে, আপনার এমডি থাকবে, এটা তো স্ট্রাকচার। এই স্ট্রাকচারের সাথে ওই স্ট্রাকচারের অনেক পার্থক্য, এবং এই স্ট্রাকচারের কারণেই আপনার বিভিন্ন কনজিউমারের সাথে আপনার দেখবেন ওই গ্রহণযোগ্যতাও আলাদা। যখন একটা কোম্পানি একটা কাস্টমারকে অ্যাপ্রোচ করে, সেটা যে আপনার ফিডব্যাক যেভাবে আসবে, হ্যাঁ, আপনি অন্যভাবে যখন আপনি করবেন, আপনি যখন একজন ব্যক্তি হিসেবে বা একজন পার্টনার হিসেবে আপনি অ্যাপ্রোচ করবেন একটা প্রোডাক্ট বা কোনো বিজনেসের বিষয়ে, তো দেখবেন যে আপনার রেসপন্স আপনি নিজেই বুঝতে পারবেন দুটোর মধ্যে অনেক পার্থক্য। তো
আপনার কোম্পানির যে ট্রানজাকশন এগুলো আসলে এটা অনেক স্বচ্ছ থাকে, সব দিক থেকে ভালো থাকে। আচ্ছা, কোম্পানি আছে সেগুলো তো আমরা শুনলাম, তারপর আপনি একটা বলেছিলেন যে ব্যবসায়িক আইনগতভাবে আমরা কেন এই আইনের দ্বারস্থ হব ব্যবসা করার ক্ষেত্রে। সেক্ষেত্রে যে জি। বলেছিলেন যে ব্যবসায়িক যদি পরিবর্তন করতে হয়, মানে পণ্যের হুম, পরিবর্তন বা ধরনের পরিবর্তন, যে কোনো কিছু করতে গেলে আমাদের যদি আমরা যদি প্রথম থেকে আইনের আওতাধীন থাকি তাহলে আমাদের ক্ষেত্রে হুম, সুবিধা হয়। তো এই ব্যবসার হুম। পরিবর্তনের ক্ষেত্রে আসলে কোন আইনগুলা মেনে নেওয়াটা জরুরি বা কোন ধরনের আইনের আওতায় আমাদের যাওয়া উচিত? আচ্ছা, পরিবর্তনের বিষয় আসলে ওটা হলো যে আপনার পার্টনারশিপ ব্যবসায় তো আপনি যে কোনো ধরনের ব্যবসা আপনি করতেই পারছেন, কিন্তু একটা জিনিস আমি আসলে বলা হয়নি, সেটা হলো যে কোম্পানির ক্ষেত্রে আপনি একটা কোম্পানি যখন ফর্মেশন করবেন, হ্যাঁ, তো কোম্পানিতে যেটা বলি আমাদের মেমোরান্ডাম এন্ড আর্টিকেল, মেমোরান্ডাম এবং আর্টিকেল এটা সাবমিট করতে হয়। তো সেখানে আপনার অবজেক্টিভ ক্লজ থাকে, সেখানে 7টা অবজেক্টিভ আপনি দিতে পারবেন। অবজেক্টিভ বলতে বোঝায় যে আপনি কি কি ধরনের ব্যবসা করবেন, কোন কোন প্রোডাক্টের ব্যবসা করবেন। এটা কোম্পানি হলে সেখানে আপনি সর্বোচ্চ 7টা, 7 কাইন্ডস অফ আপনার ইয়ে দিতে পারবেন, ব্যবসার ধরন দেখাতে পারবেন। এবং যে ব্যবসার আচ্ছা। ধরন আপনি দেখাবেন, আপনি সবই করতে পারবেন। কথায় কথা আপনি এবিসি লিমিটেড কোম্পানি একটা করলেন, হ্যাঁ, তো সেইখানে আপনি ওই অবজেক্টিভ ক্লজের মধ্যে আপনি গার্মেন্টস দেখালেন, সেকেন্ডলি দেখালেন আপনি ডেভেলপার ব্যবসা, থার্ডলি দেখালেন আপনি কনসালটেশন। হ্যাঁ, আপনি কিন্তু একটার মধ্যে সব করতে পারছেন। কিন্তু যখন আপনি পার্টনারশিপ করবেন, পার্টনারশিপে কিন্তু আপনি একটার মধ্যে এত ব্যবসা করতে পারছেন না, এক নামে আপনি কিন্তু এত পাচ্ছেন না। তো সেখান থেকে লিমিটেশন আপনার থাকেই। কোম্পানিতে আপনার অবশ্যই আপনার আপনার সুযোগটা বেশি, স্কোপ বেশি থাকে। এবং আপনার পণ্যের যে আপনি চেঞ্জ করার বিষয়টা বলছেন, এখানে ভ্যারাইটিস গুলো আপনি রাখতে পারবেন এভাবে করে। আচ্ছা, আমরা মানে ব্যবসায়ী পরিবর্তন বলতে যেটা বোঝানো হচ্ছে যে যদি পণ্য হুম, পরিবর্তন হয় বা যদি হুম, হঠাৎ করে কখনো শেয়ার সেল করতে হয়, বা আমি একা করছি হঠাৎ করে তো মনে হলো যে আমি আর দুই একজনকে সাথে নিব, সেক্ষেত্রে প্রথম থেকে যদি আমরা ব্যবসায়িক আইনগুলো মেনে চলি তাহলে মনে হয় ভবিষ্যতে বা পথ চলতে গিয়ে আমরা কখনো কোনো বাধার সম্মুখীন হব না, যে হবো না। কোনো আর সময় একটা আমরা বিষয় আইনের হলো যে, দ্বারস্থ হতে হবে। জি, আর কোম্পানির ক্ষেত্রে জি। কিন্তু আপনার এই যে কোম্পানির ক্ষেত্রে আপনি যে কোনো সময় আপনি অন্য শেয়ার হোল্ডারদেরকে আপনি নিতে পারবেন, আপনি শেয়ার অফার করতে পারবেন। কেউ এখানে শেয়ার কেউ কিনে এখানে শেয়ারের একটা পার্সেন্টেজ নিয়ে সেও ডিরেক্টর হতে পারবে। হ্যাঁ, এই ওপেন আচ্ছা। থাকে এই জিনিসটা। পার্টনারশিপে তো এটা থাকে না। পার্টনারশিপে তো আপনার ধরেন যে কজন আপনারা 3-4 জন মিলে করছেন, ওই 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 পর্যন্তই আপনার লিমিটেশন। হ্যাঁ, এর বাইরে আসলে অন্য কাউকে পরবর্তীতে নেওয়ার সুযোগ ওইভাবে থাকে না। কোম্পানি হলে সেক্ষেত্রে আপনার শেয়ারের একটা অংশ দিয়ে যে কাউকে ডিরেক্টরশিপ দেওয়া যায়। আচ্ছা, আমরা অনুষ্ঠানের প্রায় শেষের দিকে চলে এসেছি। আমরা একটু প্রশ্ন জানতে চাই, সেটা হচ্ছে কোনো কারণে পার্টনার যদি টাকা আত্মসাৎ করে তাহলে আইনের কাছে কি ধরনের সহযোগিতা পাবো আমরা? এটা প্রায়ই হয়ে থাকে। হ্যাঁ, এগুলো তো হয়। সেক্ষেত্রে হলে অবশ্যই সে সে ওই যে ব্যক্তি হিসেবে ট্রিট হবে। সে সে ব্যক্তিগত যে ক্রাইম সে করবে সেটার জন্য সে ব্যক্তিগত ভাবে লায়াবিলিটি তার থাকবে। এবং যেমন আমাদের দণ্ডবিধিতে আমাদের 406 ধারা আছে, যেখানে বলা আছে যে অপরাধমূলক বিশ্বাস ভঙ্গের শাস্তির কথা সেখানে বলা আছে। 406 আমাদের পেনাল কোড। তো সেইখানে তো সর্বোচ্চ আপনার 3 বছর পর্যন্ত কারাদণ্ডের বিধান আছে, আর্থিক দণ্ড এবং দুটোই হতে পারে এরকম বিধান আছে। তো এই ধরনের কোনো কিছু অ্যাক্টিভিটি যদি উনি করে থাকেন, করেন, তো সেক্ষেত্রে তার বিরুদ্ধে অবশ্যই দণ্ডবিধিতে ফৌজদারি মামলা রুজু হতে পারে, তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যাবে। আচ্ছা, তার মানে যারা পার্টনারশিপে বিজনেস করছেন তাদের জন্য এটা একটা খুব সতর্ক বাণী। এক দাম এক নম্বর হচ্ছে বিশ্বাস, এটা অনেক বড় জিনিস। পার্টনারশিপ বিজনেস বড় করতে গেলে জিনিস। প্রথম যেটা করতে হয় সেটা হচ্ছে বিশ্বাস, একের প্রতি আরেকজনের বিশ্বাস এবং আস্থার জায়গাটা যদি না থাকে তাহলে একসাথে কাজ করাটা আসলে কঠিন ঠিক না, প্রায় অসম্ভব হয়ে যায়। তবে এটা বলে রাখা ভালো, যেখানে টাকা পয়সা থাকবে সেখানে এগুলো হবে। কারণ যেখানে আপনার বিজনেস যখন করবেন সেখানে লেনদেন হবে, ট্রানজাকশন হবে, এই ধরনের প্রবলেম আপনার হবেই। যে কারণে আপনার, এই জন্য আমি সবসময় বলি কোম্পানিতে গেলে আপনার এই রিস্ক গুলো কম থাকে। কারণ কোম্পানির যে আচ্ছা। বিষয়টা থাকে, এই ধরনের কোনো অ্যাক্টিভিটিস করলে সে কিন্তু ডিরেক্টরশিপ থেকেই সে তখন বাতিল হয়ে যাবে। হ্যাঁ, তার এই ধরনের কোনো অ্যাক্টিভিটিস করলে তখন এটা আপনার ডিরেক্টরশিপে থাকবে না। তার মানে মানে কোম্পানি খোলার ক্ষেত্রে অনেকগুলা অ্যাডভান্টেজ আছে। নার্গিস চেষ্টা আপনাকে ধন্যবাদ জানিয়েছে আপনার উত্তরটা দেওয়ার জন্য। আচ্ছা, পার্টনারশিপ ব্যবসায় যৌথ অ্যাকাউন্ট থেকে কেউ একজন তো টাকা তুলতে পারে না আমার জানা মতে, যদি আপনি একটু বলতেন ছোট করে। আচ্ছা, এটা আসলে এটা নির্ভর করে হলো যে পার্টনারশিপ যে আমরা এগ্রিমেন্ট যেটা করছি, ওই যে 2,000 টাকা যে স্ট্যাম্পে আমি যেটা প্রথমে বলেছি, যে এগ্রিমেন্ট আমরা করছি, এটা আসলে আপনি যে ব্যবসাটা করবেন অংশীদারি ব্যবসা, পার্টনারশিপ বিজনেস,
সেটা তো পুরো আপনার চলবে হলো যে আপনার যে এগ্রিমেন্ট, আপনি যে টার্মস এন্ড কন্ডিশন আপনি দিয়েছেন সেটা অনুযায়ী। ওখানে যদি আপনি উল্লেখ করেন যে কথা কথা মিস্টার এ এন্ড মিস্টার বি, এই দুজন হলো জয়েন্ট সিগনেটারি, ঠিক আছে? তো দুজনের সিগনেচার ছাড়া কোনো ট্রানজাকশন হবে না। এবং আপনি যখন ব্যাংকের অ্যাকাউন্ট খুলবেন তখন যদি এই দুজনের নামে জয়েন্ট অ্যাকাউন্ট খোলা হয়, সেক্ষেত্রে তো অবশ্যই দুজনের সিগনেচার ছাড়া তো এমনিও তোলা যাবে না। এটা নির্ভর করে আপনি কিভাবে এই পার্টনারশিপ ডিড বা এগ্রিমেন্ট যেটা আপনারা করছেন সেটা আপনি কিভাবে করছেন ওটার উপর ডিপেন্ড করে। সুতরাং যখন এটা করা হয় তখন খুব ভেবে চিন্তে সব দিক চিন্তা করে এটা করা উচিত, কারণ পরবর্তীতে এই সুযোগগুলো পাওয়া যায় না, শুরুতেই করে নিতে হয়। আচ্ছা, অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সাথে সময় দেওয়ার জন্য। অনেক ব্যস্ততার মাঝে আপনি যে আমাদের জন্য সময় বের করেছেন সেজন্য আমরা অশেষ কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি। আমাদের ব্র্যান্ড ফোকাস এবং ওয়ালট্রেকের পক্ষ থেকে আপনাকে অনেক সাধুবাদ জানাই, এবং আপনার সামনের দিনগুলো অনেক সুন্দর কাটুক। আমরা আপনাকে আপনার প্রতি সে দোয়া এবং সাধুবাদ জানাচ্ছি, যেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের সাথে থাকবেন। অবশ্যই ধন্যবাদ আপনাকে, অবশ্যই আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। ব্র্যান্ড ফোকাস এবং বল ট্র্যাককে তাদের জন্য অনেক শুভকামনা। আহ, এরকম আমাকে ইনভাইট করার জন্য আবারও ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। সবাইকে ধন্যবাদ, এবং যারা দেখেছেন এবং যারা যারা কোশ্চেন করেছেন তাদের সবাইকে ধন্যবাদ। সবার জন্য শুভকামনা, ভালো থাকবেন। জি, আমাদের আজকের মতো আমরা বিদায় জানাচ্ছি। ব্র্যান্ড ফোকাস আয়োজিত এবং ওয়ালট্রেক নিবেদিত আমাদের অন্তরালের গল্প। আজকে আমাদের সাথে অতিথি ছিলেন মোহাম্মদ নওশাদ পারভেজ, একজন অ্যাডভোকেট। আমরা আইন সম্পর্কে অনেক কিছু জানলাম। আমরা আবার সামনের দিন আসবো, অন্য কোনো অতিথিকে সাথে নিয়েও জানবো আরো অনেক কিছু। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং আমাদের সাথে থাকবেন। শুভরাত্রি।